এই যে এমবাসির সিল জাল করে যে এটা করা হলো, এই ব্যাপারে আপনার এখনো আমার কাছে ওই ডকুমেন্টগুলো আসেনি যেই সিল জাল করার কথা বলেছেন, বাট এরকম কমপ্লেন আমরা প্রায়শই পাই। সেজন্য আমরা অবশ্যই আমাদের যে প্রবাসী ভাইরা আছে তাদেরকে সবসময় আমরা বলি যে প্রবাস থেকে কোনো রকম এইরকম চাকরির বিভিন্ন রকম তথ্য দিই বা ডিমান্ড লেটার গেলেই তারা যাতে সাথে সাথে কাউকে টাকা পয়সা বা অন্য কিছু না দিয়ে দেন বা কমিট না করেন। তারা হয় মন্ত্রণালয় বা আমাদের কাছ থেকে যাতে তারা এই জিনিসটি সত্যায়িত করে নেন। তো এই আপনি আমাকে যেটা দেখালেন ওটা আমাকে যদি দিয়ে দেন আমি আরও একটু তদন্ত করব। যে কর্মকর্তার যে আপনার স্বাক্ষর এবং সিল দেখানো হচ্ছে এই ডকুমেন্টের ভিতরে, সেই কর্মকর্তা কিন্তু আসলে 6 মাস আগেই এখান থেকে চলে গেছেন। তো তার মানে একটা সংঘবদ্ধ চক্র এইগুলি করছে। আমি জানি না, আমরা হয়তো এখানে এটা হয়তো উদ্ঘাটন করতে পারলাম, কিন্তু সেই চক্র ঢাকাতে কিভাবে এই ফেক ডকুমেন্ট দিয়ে কাজ করছে সেটা কিন্তু আমাদের মন্ত্রণালয় এবং আইন প্রয়োগকারী সংস্থা তাদের সাথে হয়তো মিলে আমরাও তাদেরকে ধরার চেষ্টা করবো ঢাকা এন্ডে কারা আছে। আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা আমার বিভিন্ন রকম সভা কিংবা আমি যে কোনো জায়গায় কমিউনিটির সাথে মিট করি, আমি যখন নাকি স্টুডেন্টদের বড় বড় অনুষ্ঠানে আমি যাই, রাশিয়ার বিভিন্ন জায়গায় যে বড় বড় ইউনিভার্সিটি আছে সেখানে যখন স্টুডেন্টদের কাছে যাই, তাদেরকে সবসময় বলি যে তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে তারা যখন নাকি আনার চেষ্টা করে বা তাদের পরিচিত কেউ যখন আসে, তারা এই জিনিসটা খুবইভাবে সতর্ক থাকতে হবে যে আমাদের যেই সত্যায়িত করা যেই ডকুমেন্টটা এবং যেটা নাকি আমরা আপলোড করি একটা বিশেষ পদ্ধতিতে, আমরা মন্ত্রণালয়ের যেই ওয়েবসাইট সেই আপলোড করি, সেটা ছাড়া অন্য যে কোনো ডকুমেন্ট যদি ওনারা ওইটার ভিত্তিতে আসেন তাহলে ওনারা প্রতারিত হবেন। তো সেই জন্য ডকুমেন্ট যখন তারা জাল করে তখন কিন্তু বেশ কনভিন্সিং ওয়েতে জাল করে যাতে সাধারণ লোক বুঝতে না পারে। তো আমি আপনার মাধ্যমে এই চ্যানেল 24-এর মাধ্যমে আমি সবাইকে এই আহ্বান জানাতে চাচ্ছি যে আপনারা যাতে শুধুমাত্র দূতাবাসের সত্যায়িত এবং আপলোড করা যেই ডকুমেন্টটা আমাদের যে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোড করা ডকুমেন্টটা ছাড়া অন্য কোনো ডকুমেন্টের মাধ্যমে যাতে রাশিয়াতে না আসেন, তাহলে ওনারা অবশ্যই প্রতারিত হবেন। এবং এটা কিন্তু আমরা আমাদের ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা জানিয়েছি। আমি আশা করছি হয়তো বাংলাদেশেও মন্ত্রণালয় বিএমইটি তারাও হয়তো আমাদের সমস্ত প্রবাসী যারা আসতে ইচ্ছুক, প্রবাসে আসতে ইচ্ছুক সেই ভাই বোনদেরকেও নিশ্চয়ই তারা এই তথ্য জানাচ্ছেন। এই যে যারা ভুক্তভোগী এবং যারা প্রতারণার শিকার হয়েছেন, প্রতারণার শিকার শুধুমাত্র যে রাশিয়াতে আসলেই প্রতারণার শিকার হন তা না। প্রতারণা কিন্তু শুরু হয়, এই প্রতারণার কথা আমরা বলি, এটা কিন্তু শুরু হয় আসলে বাংলাদেশে। বাংলাদেশের থেকে শুরু হয়, এটা রাশিয়াতে এসে হয়তো শেষ হয়। তো সেই জন্য শুধুমাত্র হয়তো রাশিয়াতেই আমরা যদি প্রতারণার বিরুদ্ধে কাজ করি তাহলে কিন্তু হবে না। যেখানে প্রতারণার শুরু উৎস সেখানেও আমাদেরকে এই প্রতারণার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। তো বিএমইটির একটি আছে যে কেউ যদি প্রতারণার শিকার হয় তাহলে সে ওই সংশ্লিষ্ট যে এজেন্সি আছে তার বিরুদ্ধে হয়তো অভিযোগ জানাতে পারে। অভিযোগ জানালে যদি অভিযোগ সত্য হয় তাহলে ওই সংশ্লিষ্ট এজেন্সি সে ক্ষতিপূরণ দিবে, অথবা বিএমইটিও কিন্তু একটা ক্ষতিপূরণ ধার্য করতে পারে। কিন্তু প্রায়ই দেখা যায় যে যেই ক্ষতিপূরণ ধার্য করা হয় এবং অনেক দিন পরে ভুক্তভোগী যেই ক্ষতিপূরণ পায়, তাতে কিন্তু তার যে অরিজিনাল যে টাকা সে প্রদান করেছে সেই টাকা কিংবা তার যে সময় গেছে, যে বছরের পর বছর সময় গেছে, এই দুইটার কোনোটাতেই এই ক্ষতিপূরণে কোনো রকম কোনো লাভ হয় না। তো সেই জন্য আমরা অবশ্যই বলবো এই যে লেনদেনগুলি করবেন এগুলি অবশ্যই সরকারিভাবে বা আপনি ফর্মালি করবেন, অফিসিয়ালি করবেন। আমরা প্রায়ই আমাদের কাছে এই আছে যে আমরা গ্রামের অমুককে 4 লক্ষ 5 লক্ষ টাকা বা অমুকের হাতে আমরা 3 জনে মিলে এই 20 লক্ষ টাকা বা 15 লক্ষ টাকা দিয়েছি, এখন সে আমাদেরকে আনছে না বা এখানে আইনে ফেলে রেখেছে। ওই সময় কিন্তু আমাদের কিছু করার থাকে না, কারণ আমাদের কাছে কোনো ডকুমেন্টারি এভিডেন্স নেই। এবং রাশিয়ার কর্তৃপক্ষের কাছেও যে দূতাবাসের পক্ষ থেকে আমরা কোনো অভিযোগ করব সেটা আমাদের পক্ষে সম্ভব হয় না, বিকজ এইরকম ইনফর্মাল বা পার্সোনাল মুখে মুখের যে চুক্তি আন্ডারস্ট্যান্ডিং সেটা আমরা রাশিয়ার কোনো আদালত কিংবা কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা নাকি নিয়ন্ত্রণ করেন তাদের কাছে এগুলো আমরা উপস্থাপন করতে পারি না। যার জন্য যারা প্রতারণার শিকার হন তাদের পক্ষে আমাদের পক্ষে আর তখন কিছু করার থাকে না। সেজন্য আমরা সবাইকে এই আহ্বান জানাচ্ছি তারা যাতে যে কোনো লেনদেন বৈধ উপায়ে করেন। অবৈধভাবে কোনো লেনদেন করলে কিন্তু দূতাবাস কিংবা আমাদের যে মন্ত্রণালয় আছে তারা ইচ্ছা থাকলেও তাদেরকে সাহায্য করতে আমরা পারি না। আমি যখন কাতারে প্রথম গেলাম, আমি যে দেখলাম যে কাতারে
এই বাজারটা বন্ধ, মানে কাতার ভিসা ইস্যু করছে না। তারপরে হয়তো সরকারের সহায়তায় প্রবাসী বাংলাদেশিদের তাদেরও সাহায্য ছিল, আমার ক্ষুদ্র যে প্রচেষ্টা সেটা মিলে কিন্তু আমরা প্রায় 60,000-এর মতন প্রথম বছরে ভিসা ওপেন করেছিলাম, এবং তারপরে থেকে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ কাতারের ভিসাটা ওপেন আছে। তো কিন্তু এই ভিসা যে ওপেন থাকে এবং এই যে আমাদের যে মানে হোস্ট কান্ট্রি তারা আমাদেরকে যে এই ভিসা দিয়ে চাকরিতে নিয়ে আসে, এটা কিন্তু অনেকটাই নির্ভর করে আমরা যারা প্রবাসীরা আছি তারা কিভাবে আমাদের নিজেদের আচরণ বিধি মানে মেনে চলছি, কিংবা বর্তমানে যেই দেশে যাচ্ছি সেই দেশের সংস্কৃতি কিংবা নিয়মকানুন বা রীতিনীতি সেগুলি আমরা কিভাবে মেনে চলছি। তো এইভাবে কিন্তু আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। তো কাতারে আমি যেটা দেখেছি যে কাতারের একটি বৃহৎ জনগোষ্ঠী আছে, তারা আমি অত্যন্ত আনন্দিত যে তারা মোটের উপর তারা বাংলাদেশের যে ইমেজ সেটাকে তারা ধারণ করে রেখেছে, এবং দূতাবাসও তাদের সাথে মিলেমিশে যথেষ্ট উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে পারছে। তা একইভাবে কিন্তু আমি যখন নাকি রাশিয়াতে এসেছি, আমি 6 মাস আগে আমি এসে দেখেছি যে গত 6 মাসে আমাদের যে শ্রম উইং আছে তারা যথেষ্ট পরিশ্রম করেছে। আমি নিজে চেষ্টা করছি যে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে যে সেই গভর্নর এবং যারা নাকি নীতি নির্ধারক আছে তাদের সাথে কথা বলে আমাদের যে কোটা আছে বিভিন্ন অঞ্চলে এবং ফেডারেল যে সেন্ট্রাল যে কোটা আছে সেগুলোকে আরও বাড়ানো যায় কিনা সেটা আমরা কথা বলছি, এবং এটার কিন্তু আমরা সমানে ইতিবাচক সাড়া পাচ্ছি সব জায়গা থেকে। কারণ বাংলাদেশ থেকে যে শ্রমিক এনে রাশিয়াতে অন্য দেশের শ্রমিকদের চাইতে ভালোভাবে কাজ করানো যায়, এটা কিন্তু রাশিয়ার অনেক প্রত্যন্ত অঞ্চলের অনেক বড় বড় অঞ্চলের যারা নাকি কাজ দিচ্ছেন তাদের এই ধারণাটা নেই, কিংবা তাদের সরকারি কর্মকর্তাদের এই ধারণাটা নেই। আমি উদাহরণস্বরূপ মধ্যপ্রাচ্যের যে এই অভাবনীয় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কিংবা কৃষিতে তাদের যে সাফল্য, এর পিছনে যে বাংলাদেশিদের অবদান সেটা তুলে ধরেছি, এবং তারাও কিন্তু আগ্রহী যে রাশিয়ার এরকম বিস্তীর্ণ এলাকাতে এরকম শীতপ্রধান দেশে তারা যদি কৃষিকাজ করে কিংবা ওই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে অবকাঠামো বা ভৌত যে কাঠামো উন্নয়ন সেখানে যদি বাংলাদেশিরা অবদান রাখতে পারেন তারাও কিন্তু যথেষ্ট আগ্রহ দেখাচ্ছেন। তো আমি নতুন যে সরকার এসছে আমাদের বাংলাদেশে, আপনারা জানেন যে অনেক ত্যাগ তিতিক্ষার পরে অনেক শহীদের জীবনদানের পরে আমরা একটা গণতান্ত্রিক সরকার পেয়েছি। আমি আসলে রাশিয়ার সাথে যে হিউম্যান রিসোর্স এগ্রিমেন্ট যেটা হওয়ার কথা ছিল, আমি মানে ওয়েট করছিলাম যে এই নতুন সরকার আসলে নতুন সরকারের মাধ্যমে আমি রাশিয়ার সাথে এই হিউম্যান রিসোর্স এগ্রিমেন্টটা করব, যাতে আমাদের আরও বেশি থেকে বেশি বাংলাদেশি রাশিয়াতে আসতে পারে এবং আরও বেশি সেক্টরে কাজ করতে পারে। তো আমি আপনাদেরকেও বলবো আপনাদের এই চ্যানেলের মাধ্যমে যে বাংলাদেশের এই বেশি শ্রমিক আসার জন্য দক্ষতা বৃদ্ধি ছাড়া কিন্তু কোনো রকম কোনো উপায় নেই। যতই আমাদের অ্যাডভান্সড হচ্ছে আমাদের লাইফস্টাইল কিংবা আমাদের ইকোনমি অ্যাডভান্স হচ্ছে ততই কিন্তু স্কিল্ড লেবারের মানে চাহিদা বাড়ছে, এই আমাদের জেনারেল লেবারের আর চাহিদা থাকছে না। তো সেই জন্য আমি আমাদের প্রবাসী যারা আসবেন এই প্রবাসে আমাদের বাংলাদেশের যারা আছেন ভাই বোনদেরকে বলবো যে আপনারা 6 মাস সময় নেন, কিন্তু আপনারা 3 মাস বা 6 মাসের একটি কোর্স করে একটি সার্টিফিকেট হাতে নিয়ে আসেন, কারণ এটাতে কিন্তু আপনার বেতন 2 থেকে 3 গুণ বেড়ে যাবে। এবং আমাদের কিন্তু কম্পিট করতে হয় আমাদের প্রতিবেশী অন্যান্য দেশ আছে যারা নাকি কিংবা ওই কোরিয়া কিংবা আফ্রিকার অন্যান্য দেশ যারা নাকি পড়াশোনায় কিংবা ইংরেজি কথা বলায় আমাদের চাইতে একটু এগিয়ে আছে, একটু না বেশি হয়তো এগিয়ে আছে, যার জন্য কিন্তু আমাদেরকে অনেক পিছন থেকে তাদের সাথে প্রতিযোগিতা শুরু করতে হয়। তো আমাদের যদি স্কিল থাকে এবং আমাদের এই স্কিলের যদি একটি প্রত্যয়নপত্র বা সার্টিফিকেট থাকে সেটা দিয়ে কিন্তু আমরা এখানে যথেষ্ট কাজ করতে পারি, এবং ওই সব দেশের থেকে অন্য যারা শ্রমিক হিসেবে আসেন তাদের সাথে আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারি। তো অবশ্যই এই আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যাতে আমরা ওই মানে একটি দক্ষতা অর্জন করে আমরা যাতে বিদেশে আসি এবং এই দক্ষতার এই যে প্রত্যয়নপত্র নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের জন্য চাকরি পাওয়া এবং উচ্চ বেতনে চাকরি পাওয়া আরও অনেক সহজতর হবে। আমরা ওই যে আজকাল অনেক দেখেছি, আমরা ইউটিউবে দেখেছি যে আমাদের অনেক বাংলাদেশি ভাইকে প্রতারণার মাধ্যমে রাশিয়াতে এনে অন্য চাকরিতে দিবে এটা বলে দেখা গেল যে যুদ্ধে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে। তো আমরা কিন্তু বেশ কিছু প্রতিষ্ঠানে গেছি, আমি আমাদের প্রথম সচিব আমরা বেশ কিছু প্রতিষ্ঠানে যেয়ে সরাসরি অনেকের সাথে কথা বলেছি।
কথা বলে আপনি যেটা বললেন প্রতারণার হয়তো কিছুটা অংশ থাকতে পারে, ধরুন শতকরা 10 বা 15 ভাগ হয়তো প্রতারণার ব্যাপার থাকতে পারে, কিন্তু সিংহভাগই আমি দেখেছি যারা যুদ্ধে গেছেন তারা অত্যন্ত উচ্চ বেতন এবং এককালীন উচ্চ যে রিওয়ার্ডটা এবং ভবিষ্যতে রাশিয়ান 6 মাসের মধ্যে যে রাশিয়ার যে নাগরিকত্ব লাভ, এই সমস্ত সুবিধার কথা চিন্তা করে কিন্তু নিজেরা স্বইচ্ছায় চুক্তিপত্র স্বাক্ষর করে গেছেন। তো সেই জন্য আমরা যখন নাকি আরও বেশি মানে ভিতরে ঢুকতে চেয়েছি, এই বিষয় নিয়ে আরও অনুসন্ধান করতে চেয়েছি, আমরা কিন্তু দেখেছি প্রায় সব ক্ষেত্রেই এটা কিন্তু স্বইচ্ছায় হয়েছে এবং রাশিয়ান কর্তৃপক্ষ আমাদেরকে তাদের স্বাক্ষর করা চুক্তিপত্র দেখিয়েছে। এবং আরও অসুবিধা হচ্ছে যে অনেকেই কিন্তু তাদের কর্মস্থল থেকে বিনা অনুমতিতে কাউকে না বলে, ইভেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে না বলে তারা পালিয়ে যাচ্ছে যে যুদ্ধে যোগদান করছে। এবং তাতে কিন্তু যেই কোম্পানিতে বা যেই সংস্থাতে উনি চাকরি করতেন সেই সংস্থারও কিন্তু অনেক ক্ষতি হচ্ছে, কারণ হঠাৎ করে যদি তার কাজের থেকে একজন লোক চলে যায় বা দুজন লোক চলে গেল, তার সেই কাজ করার মতো তো লোক নাই, সেই অর্গানাইজেশন এবং সেই তার যে কর্মস্থল সেই কোম্পানিও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং সাথে সাথে কিন্তু বাংলাদেশিদের একটি ওভারঅল যে সুনামটা সেটাও আমাদের মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেই জন্য এরকম কয়েকটা হয়তো প্রতারণার আমি থাকতে পারে, উদাহরণ থাকতে পারে, কিন্তু প্রায় সব ক্ষেত্রেই আমরা তদন্ত করে দেখেছি যে এটা স্বইচ্ছায় অনেক উচ্চ বেতন এবং এককালীন অনেক উচ্চ যে অর্থ প্রদান করা হয় সাইনিং মানি, সেটার লোভে এবং বিশেষ করে 6 মাসের মধ্যে রাশিয়ান যে নাগরিকত্ব পাওয়া যায় সেটার কথা চিন্তা করেই প্রায় সব বাংলাদেশি ভাই কিন্তু যুদ্ধে যোগদান করেছেন। তারপরেও যদি প্রতারণার কোনো তথ্যসহ মানে যদি কোনো প্রমাণসহ আমাদের কাছে কেউ যোগাযোগ করে, আমরা অবশ্যই সেই যে রিক্রুটমেন্ট এজেন্সি আছে তাকে এবং লোকালি যদি কেউ থাকে লিয়াজো, তাকে আমরা অবশ্যই তাকে আইনের আওতায় আনার জন্য চেষ্টা করব। এবং আপনার আরেকটি তথ্য যেটা আপনি উল্লেখ করেছেন যে রাশিয়ান সেনাবাহিনী জোর করে যুদ্ধে ধরে নিয়ে যাবে, রাশিয়ান সেনাবাহিনী জোর করে যুদ্ধে বাংলাদেশে তো দূরের কথা, রাশিয়ানদেরকেও ধরে নিয়ে বা অন্য দেশ কাউকে ধরে নিয়ে যাবে, রাশিয়ানদেরকেও ধরে নিয়ে যাচ্ছে, এটা সঠিক না। তো আপনি নিজেও এখানে থাকেন, আপনারা দেখেছেন। তো সেই জন্য এটা একেবারেই মানে ভুল তথ্য যে রাশিয়ান সেনাবাহিনী জোর করে ধরে নিয়ে যাবে। এখানে এখনও বাংলাদেশের সংখ্যা এতই কম এবং রাশিয়ান সেনাবাহিনী খুঁজে খুঁজে বাংলাদেশিদের জোর করে ধরে নিয়ে যাবে সেটা একেবারেই সম্ভব না। এবং কাউকে জোর করে ধরে নিয়ে গেলে তখন তো ওই কোম্পানিতে বা ওই সংস্থাতে আরও বাংলাদেশিরা আছে, তারা তো জানাবে এরকম জোর করে ধরে নিয়ে গেছে। আমরা একটা কোনো রকম কোনো অভিযোগ এখনো আমরা পাইনি।